ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন ক্লাস 2 অর্গানিক পোরশন। অর্গানিকটা কিন্তু মারাত্মক ভাবে করতে হবে একদম প্রথম থেকে। দেখো, অর্গানিকের ভয় কাটানোর একটাই, অর্গানিকটাকেই তোমাকে অস্ত্র করে তুলতে হবে, ঠিক আছে? অর্গানিকের মধ্যে যে ভয়টা আছে সেটা কাটাবে কি করে? অর্গানিকটাই অস্ত্র করো। একদম পর পর আমি যেভাবে অর্গানিক ক্লাসগুলো দিচ্ছি একদম শেষ পর্যন্ত শুধু ভিডিওর মধ্যে ফোকাস রাখবে, ঠিক আছে? তোমাদের মধ্যেও একটা অবশ্য টানা অর্গানিক করতে করতে একটা অনীহা চলে আসতে পারে, সেই জন্য আমরা কি করব, একটা অর্গানিক চ্যাপ্টার করাবো, দুটো ফিজিক্যাল ইনঅর্গানিক করাবো, আবার একটা অর্গানিক, আবার দুটো ফিজিক্যাল ইনঅর্গানিক, ঠিক আছে? তাহলে অর্গানিকের রিদিমটা ওরকম ভাবে আর মানে যে ভালো লাগছে না এরকম ব্যাপারটা হবে না, ঠিক আছে? এখন অর্গানিক হচ্ছে মানে একদম পুরো এনার্জেটিক থাকবে, ঠিক আছে? পুরো অর্গানিকটা ভালো করে শিখতে হবে, একদম সহজ করে ভাবতে হবে। দেখো, আজ যেটা ক্লাসটা করাবো ক্লাস 2 হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, এখানে যেটা প্রথম শিখতে হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ হ্যালো অ্যালকেন। দেখো, আগের দিন আমরা হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করিয়েছিলাম, আজকে হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশন করাবো। সেই রিঅ্যাকশনের মধ্যে মেন যে রিঅ্যাকশন সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা কি ব্যাপারটা? দেখো, রিঅ্যাকশনের মধ্যে দেখো এইটা থেকে যে এটা হয়েছে, অ্যাকচুয়ালি দেখো সিএল বেরিয়ে গেছে, ওএইচ ঢুকেছে। তাহলে একটা কিছু বেরোলে, একটা কিছু ঢুকলে তাকে তো সাবস্টিটিউশন বলি, প্রতিস্থাপন বলি। এখানেও তাই, দেখো সিএল বেরিয়ে গেছে, ওএইচ ঢুকেছে, সাবস্টিটিউশন বলছি। কিন্তু কে ঢুকেছে? ওয়েজ মাইনাস, কারণ কে ওয়েজ কে যদি ভাঙো, কে প্লাস ওয়েজ মাইনাস, মাইনাস কে বলে নিউক্লিওফাইল, প্লাস কে বলে ইলেকট্রোফাইল। তাহলে মাইনাস পার্টটা ঢুকেছে, সেই জন্য এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? এই দুটো রিঅ্যাকশন হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কিন্তু দেখো, এই দুটো রিঅ্যাকশনের মধ্যে এই রিঅ্যাকশনটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের ইংলিশ নাম কি? সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল বলি, এসএন। কিন্তু দেখো, এটাকে আমরা বলছি SN2 আর এটাকে বলছি আমরা SN1। এটাকে SN2 রিঅ্যাকশন মেকানিজম বলছি, এটাকে বলছি SN1 রিঅ্যাকশন মেকানিজম। তাহলে আমার মেকানিজম পার্টে যেতে হবে। কেন এই ধরনের হলো ভালো করে দেখো। আমি এই কম্পাউন্ডটা আঁকছি, CH3Cl। ভালো করে দেখো, এই যে CH3Cl তুমি নিয়েছো, তাতে কেওইচ দেওয়া হয়েছে, কে প্লাস ওইচ মাইনাস, তাই তো? অবশ্যই জলীয়, অ্যাকুয়াস, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে Cl কার্বনের সাথে বন্ড করে আছে। ভাবো, কার্বনের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। এখন এই ওয়েজ কি করছে না, এই কার্বনের সাথে ও বন্ড করতে চাইছে। তাহলে সিএল যেদিকে আছে সেদিক দিয়ে কিন্তু ওয়েজ ঢুকবে না, তাহলে মার খেয়ে মরে যাবে, বুঝতে পারলে? তাহলে উল্টো দিক দিয়ে ওকে অ্যাটাক করতে হবে, কারণ কার্বনের সাথে অলরেডি সিএল এর বন্ড হয়ে আছে। ওই জন্য ওয়েজ কি করবে, সিএলটা যেখানে যুক্ত আছে আলফা কার্বন, ভালো করে ভাবো, সেই আলফা কার্বনে যে অ্যাটাকটা করবে, বুঝতে পেরেছো? সেটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাকটা করবে। করলো, যদি এখানে অ্যাটাকটা করে তাহলে কার্বনের তো 4টে বন্ড ছিল, আবার অ্যাটাকটা করলে কটা বন্ড হয়ে গেল? 5টা বন্ড হয়ে গেল। তার মানে সঙ্গে সঙ্গে এই বন্ডটা ভেঙে সিএল কে ছেড়ে দেবে। সিএল মাইনাস বেরোলে কে প্লাস কে নিয়ে কে সিএল হয়ে যাবে, ওইচটা ঢুকে গেল। তার মানে দেখো, প্রোডাক্ট হয়ে গেল, ওইচ হয়ে গেল। তার মানে আমি যদি বলতে পারি CH OH। এই রিঅ্যাকশন মেকানিজম একটা স্টেপ, একটা স্টেপ হলে সেটাই স্লো স্টেপ হয়। স্লো স্টেপকে আমরা বলি রেট ডিটারমাইনিং স্টেপ। এটাই মেন স্টেপ। এই মেন স্টেপে মোট দেখছো কজন অংশগ্রহণ করেছে? এ অংশগ্রহণ করেছে, আর কে অংশগ্রহণ করেছে? ওএইচ মাইনাস। দেখো, দুটো মলিকিউলস অংশগ্রহণ করেছে, সেই জন্য আমরা এটাকে বলছি SN2। কিন্তু আমরা যদি এই কম্পাউন্ডটা নিয়ে করি, CCH3 দেখো সি এর সঙ্গে 3টে CH3 আছে, 3টে সি এর সাথে 3টে CH3 আছে, ঠিক আছে? এতে দিলে অ্যাকুয়াস KOH, জলীয় KOH। এখানটায় এই যে ওয়েজ ব্যাকসাইড অ্যাটাক করলো, এখানটায় কিন্তু ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না। কেন পারবে না? তার কারণ দেখো, সি এর সঙ্গে CH3 মানে বুঝতে পারছো, সেই কার্বনের সঙ্গে আবার 3টে করে এইচ, মানে কত বড় গ্রুপ। এই CH3 কিন্তু অনেক বড় গ্রুপ, হাইড্রোজেন কিন্তু ছোট সাইজ ছিল, ওই জন্য কিন্তু এখান দিয়ে ব্যাকসাইড অ্যাটাক করতে পেরেছে। এটা কিন্তু অনেক বড় বিগ সাইজ, এখান দিয়ে কিন্তু অ্যাটাকটা করতে পারবে না। একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে, ধাক্কাধাক্কি কাজ করবে, তাহলে ব্যাকসাইড দিয়ে কিন্তু ওইচ অ্যাটাক করতে পারছে না। সেই জন্য এই ওইচ এর অবস্থা বুঝে কার্বন কি করবে, ওইচ এর সাথে যেহেতু বন্ড করতে চাইছে, ওইচ অপেক্ষায় আছে কার্বনের জন্য, কার্বন নিজে থেকেই সিএল কে ছেড়ে দেবে, ঠিক আছে? আগেই সিএল কে ছেড়ে দিল, দিলে কি হবে, একটা ক্যাটায়ন তৈরি হলো, প্লাস তৈরি হলো। মানে দেখো CH3 প্লাস, এই প্লাস তৈরি হলো। তার পরের স্টেপে কি হবে, এই ওয়েজ মাইনাসটা গিয়ে এইখানটা অ্যাটাক করবে, করলে দেখো প্রোডাক্ট তৈরি হয়ে গেল, CH3 প্রোডাক্ট। এখানে কিন্তু দেখো দুটো স্টেপ, এইটা আর এইটা। এই যে দুটো স্টেপ হলো, এর মধ্যে ফার্স্ট স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, যেটাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্টেপে দেখো কজন মোট অংশগ্রহণ করেছে, দেখো এই একা অংশগ্রহণ করেছে। এখানে কি ওইচ অংশগ্রহণ করেছে? ওইচ তো তার সেকেন্ড মানে তার পরের
স্টেপে অংশগ্রহণ করেছে। এখানে যেমন দেখো এই স্টেপেই দুজন অংশগ্রহণ করেছিল, এখানে দেখো এ শুধু একা অংশগ্রহণ করছে সাবস্ট্রেট, নিউক্লিওফাইল কিন্তু অংশগ্রহণ করে, নিউক্লিওফাইল তার পরের স্টেপে অংশগ্রহণ করেছে। ওই জন্য যেহেতু একটা পার্টিকেল অংশগ্রহণ করছে ওই জন্য এই রিঅ্যাকশন মেকানিজমের নাম হচ্ছে SN1। ওকে, এখন আমি একটা কথা বলতে পারি তোমাদের যে ভালো করে মনে রাখো, Cl কে বের করে দিল, তো দেওয়ার পরে যে ক্যাটায়নটা তৈরি হলো, মনে রাখবে SN1 আর SN2 এর ক্ষেত্রে দুটো ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই মাথায় রাখতে হবে। কাদের ক্ষেত্রে SN2 হবে জানো? যাদের স্টেরিক হিন্ড্রেন্স কম, মানে পিছনেই ধাক্কাধাক্কিটা কম হবে, যেহেতু ছোট গ্রুপ আছে, তাদের SN2 হবে। আর কাদের SN1 হবে জানো? যাদের এই লিভিং গ্রুপ মানে সিএলটাকে বের করার পর যে ক্যাটায়নটা হবে, যাদেরটা মোস্ট স্টেবল হবে। এটা মোস্ট স্টেবল ক্যাটায়ন। কেন বলো তো? প্লাস এখানে ভাবো, আগে প্রথম ভাবো ডবল বন্ড নেই মানে রেজোন্যান্স তো হচ্ছে না, হাইপার কনজুগেশন হবে। হাইপার কনজুগেশন দেখো, প্লাস যে কার্বন আছে তার পাশের কার্বন দেখো, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, দেখো তিনটে তিনটে তিনটে, কটা আলফা হাইড্রোজেন? 9টা আলফা হাইড্রোজেন, 9খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এটা মানে মোস্ট স্টেবল ক্যাটায়ন। মোস্ট স্টেবল ক্যাটায়ন তৈরি যদি করে, মানে লিভিং গ্রুপ বেরোনোর পর যে ক্যাটায়নটা হবে মোস্ট স্টেবল ক্যাটায়ন, ওই জন্য সিএল কে আগে ছেড়ে দেয়, অর্থাৎ SN1 মেকানিজম হয়। তার মানে একদম মাথা ঠান্ডা করে মনে রাখো, SN2 কাদের হবে? যাদের স্টেরিক হিন্ড্রেন্স কম, মানে ছোট গ্রুপ হলে। আর SN1 কাদের হবে? যাদের লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা, কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, তাদের SN1 হবে। তাহলে আমাকে কোশ্চেন করতে পারে, এর কেন SN1 হয় না? কারণ এর লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়ন স্টেবল নয়, কারণ এর থেকে সিএল বেরিয়ে গেলে যে ক্যাটায়নটা হবে সেটা এইটা, এর কোনো স্টেবিলিটি নেই, নো আলফা হাইড্রোজেন। এর কেন SN1 হয়? কারণ এর লিভিং গ্রুপ বেরিয়ে গেলে যে ক্যাটায়নটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, এর আলফা হাইড্রোজেন 9টা। আবার যদি ঘুরিয়ে বলো এর কেন SN2 হয় না? কারণ SN2 হতে গেলে ব্যাক সাইডে অ্যাটাক করলে স্টেরিক হিন্ড্রেন্স কম হতে হবে, এর স্টেরিক হিন্ড্রেন্স প্রচুর বেশি, কারণ বড় বড় গ্রুপ আছে, পিছন দিক দিয়ে অ্যাটাক করতে পারবে না। বোঝা গেল? তাহলে এর কেন SN1 হয় না আর এর কেন SN2 হয় না? সব কারণ আছে। ছোট গ্রুপ হলে SN2 আর বড় গ্রুপ হলে SN1, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দেখে নাও, আমাকে যদি কোন রকম ভাবে এইটা একটা কম্পাউন্ড দিয়ে বলে CH3Cl, CH3CH2Cl, CH3C, CH3, CHCl, আর একটা CH3C, CH3C, CH3Cl, এই চারটে কম্পাউন্ডের মধ্যে আমাকে যদি বলে SN1 রিঅ্যাক্টিভিটি অনুযায়ী সাজাও, সব থেকে SN1 ফার্স্ট হচ্ছে এইটা, তারপরে SN1 হচ্ছে এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ SN1। আর SN2 হলে পুরো উল্টো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ওকে, এইভাবে তোমাকে ভাবতে হবে। এবার কিছু তোমাকে এমন কোয়েশ্চেন থাকবে, তোমাকে কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এইটা, যেটা আমি এক্ষুনি বললাম। মোর স্টেবল ক্যাটায়ন মানে SN1 রিঅ্যাক্টিভিটি হাই, লেস স্টেরিক হিন্ড্রেন্স মানে SN2 রিঅ্যাক্টিভিটি হাই। এই কথাটার উপরে প্রচুর কোশ্চেন থাকতে পারে। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এইটা দিয়ে তোমাকে বললো এর SN1 রিঅ্যাক্টিভিটি ভেরি হাই, হোয়াই? তারপরে SN1 বলছে মানে তুমি কি নিয়ে ভাববে? এর লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। ভালো করে ভাবো, এর লিভিং গ্রুপ বেরিয়ে যাও, সিএল বের করে দাও, দিলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, দেখো এই ক্যাটায়নটা হচ্ছে মোস্ট স্টেবল ক্যাটায়ন। কেন মোস্ট স্টেবল ক্যাটায়ন? এখানে কিন্তু রেজোন্যান্স হবে। কেন? দেখো প্লাস যে কার্বন আছে তার পাশে ডবল বন্ড আছে, মানে রেজোন্যান্সের এমনি ক্রাইটেরিয়া কি জানো? নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড, এই ডাবল বন্ড দিয়ে দেখো রেজোন্যান্স হচ্ছে। দেখো রেজোন্যান্স যার হবে তার তো স্টেবিলিটি বাস ভালো হবে। রেজোন্যান্স স্টেবল হচ্ছে মোস্ট স্টেবল স্টেবিলিটি, সব থেকে বেশি স্টেবিলিটি রেজোন্যান্সে। ওই জন্য যেহেতু কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল হচ্ছে, তার মানে এ তো সহজে লিভিং গ্রুপকে ছেড়ে দেবে, মানে সিএল কে ছেড়ে দেবে, তার মানে SN1 হচ্ছে ফার্স্ট, ভেরি ফার্স্টটা। ঠিক আছে? আবার যদি কিছু কোশ্চেন দেয়, এমন কিছু কম্পাউন্ড তোমাকে দিতে পারে, এই কম্পাউন্ডটা দিল, দিয়ে বললো বলো এর SN1 SN2 কিচ্ছু হবে না, নো SN1 নো SN2। ভাই ভালো করে শোনো, এর সিএল বেরোনোর আগেই দেখো রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে। দেখো সিএল এর লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে দেখো রেজোন্যান্স হয়ে যাচ্ছে। তুই স্টেবল হলে তো ভালো, কে বললো? SN1 হলে কি সিএল বেরোনোর পর ক্যাটায়নটা স্টেবল হতে হবে। এর সিএল বেরোনোর পর কি ক্যাটায়ন স্টেবল হবে? এর সিএল বেরোনোর পর তো এই ক্যাটায়নটা স্টেবল নয়, এ তো আগেই স্টেবল হয়ে যাচ্ছে। দেখো দুটো কম্পাউন্ড এই পাশাপাশি আসছে, তুমি ব্যাপারটা বুঝতে পারবে। এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এর সিএল এর লোন পেয়ার কিন্তু রেজোন্যান্স করবে না। কেন বলতে? দেখো এটা কেন পড়লো, এইটা কি করে যাবে? দুটো পাশাপাশি সিঙ্গেল হয়ে গেলে দেখো এর রেজোন্যান্স হচ্ছে না, মানে এর কোনো স্টেবিলিটি নেই। কিন্তু দেখো এর লোন পেয়ার দেখো রেজোন্যান্স করছে, মানে এটা স্টেবল, কিন্তু এটা নট স্টেবল, নট স্টেবল। ঠিক আছে? কিন্তু ভাবো এর সিএল বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে, দেখো তখন কিন্তু এর আবার রেজোন্যান্স হচ্ছে। দেখো এই রেজোন্যান্স হচ্ছে, এখানে গেল, এখানে প্লাস হলে এই ডবল বন্ড এখানে যাবে, দেখো এ তখন স্টেবল হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, কম্পাউন্ড স্টেবল নয়,
সিএল বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা স্টেবল, তারা SN1 ভালো। এর কি হচ্ছে, সিএল বেরোনোর আগে স্টেবল হয়ে যাচ্ছে, সিএল বেরোনোর পর নয়। তাহলে আগে যদি স্টেবল হয়ে যাচ্ছে সিএল কে ছাড়বে কেন? এ তো সিএল কে নিয়েই খুশি, আর এ সিএল কে বের করে দিলে খুশি, তাহলে তো সিএল কে বের করতে চাইছে, মানে SN1 ভালো হবে, বুঝা গেল? আর এই সিএল কে বের করতেই চাইছে না, সিএল না বেরোলে SN1 SN2 কিছুই হবে, রিঅ্যাকশন হতে গেলে তো সিএল কে বেরোতে হবে। তা আগেই যদি রেজোন্যান্স করে স্টেবল হয়ে যায়, স্টেবল নয়, রেজোন্যান্স করলে দেখো এই বন্ডটা দেখো ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যাচ্ছে, মানে পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, আংশিক দ্বিবন্ধন চরিত্র হয়ে গেল। যে সব সিসিএল বন্ড বা সিএক্স বন্ড আংশিক দ্বিবন্ধন পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যায়, সেটা কিন্তু খুব শক্তিশালী হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, বন্ডটা আর ভাঙে না। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রান্স এক্সামিনে ওয়েবজিতে বলো নিচে বলো এই কোয়েশ্চেনটা প্রচুর আসে। এইরকম একটা কম্পাউন্ড ধরো দিল, এই এই দিয়ে বললো ওয়েজ মাইনাস, বলো প্রোডাক্ট কি? ভালো করে দেখো, এই সিএল এর লোন পেয়ার কিন্তু দেখো বেঞ্জিনের সাথে রেজোন্যান্স করবে, মানে এই সিসিএলটা তার মানে বেরোবে না, রেজোন্যান্স করছে মানে স্টেবল হয়ে গিয়ে ডবল বন্ড করে দিচ্ছে, মানে স্ট্রং বন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এই লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স করতে পারছে না, তার মানে এই সিএলটা কিন্তু স্ট্রং বন্ড হচ্ছে না, মানে এই সিএলটা ভেঙে যেতে পারে। তার মানে ওয়েজ মাইনাস তুমি যদি দাও, এইখানের সিএলটা যেমন আছে তেমন থাকবে, এইখানটা সিএলটা কিন্তু তোমার কি হয়ে যাবে, এই ওয়েজ হয়ে যাবে, মানে এইটা হচ্ছে রিঅ্যাকশন। তার মানে ওয়েজ মাইনাস এখানটা অ্যাটাক করে সিএল কে বের করে দেবে, এই সিএল কে কিন্তু বেরোতে পারবে না, কারণ এই সিএলটা অলরেডি রেজোন্যান্স করে এটা ডাবল বন্ড হয়ে গেলে স্ট্রং বন্ড হয়ে যাবে, বুঝে গেল? এইভাবে তোমাকে ভাবতে হবে। তাহলে কাদের SN1 হয়, কাদের SN1 SN2 হয়, আর কাদের SN1 SN2 হয় না। দেখো এখানে লেখা আছে ইনঅ্যাক্টিভ ইন SN1 এন্ড SN2 রিঅ্যাকশন। এই দুটো কম্পাউন্ড ভালো করে মনে রাখবে, অ্যারাইল হ্যালাইড আর ভিনাইল হ্যালাইড, এদের সিসিএল বন্ডটা বিকামস পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, রেজোন্যান্স হয়ে যাচ্ছে আগেই, ওই জন্য বন্ড ব্রেকিং ইজ ডিফিকাল্ট, বন্ডটা ভাঙছে না। ওকে, নেক্সট একটা কথা বলি, নিউক্লিওফাইল অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল খুব ভালো করে জানতে হবে। দেখো আমি যদি বলি একটা নিউক্লিওফাইল I মাইনাস, একটা নিউক্লিওফাইল ওয়েজ মাইনাস, এর নিউক্লিওফিলিক সেন্টারটা কোনটা বলো তো I, ওয়েজ মাইনাস এর নিউক্লিওফিলিক সেন্টার কোনটা বলো তো O। কিন্তু আমি যদি বলি CN মাইনাস, নিউক্লিওফিলিক সেন্টার কি জানো? সিও হতে পারে এনও হতে পারে, কেন বলো তো? CN মাইনাসটা আমরা এরকম ভাবে লিখছি ঠিকই, এই বন্ডটা যদি ভেঙে এর কাছে যায় তাহলে দেখো এইটাও হতে পারে, তার মানে দেখো সি মাইনাসটা সি এর মাথায় হতে পারে, আবার এন এর মাথায় হতে পারে। যাদের নিউক্লিওফিলিক সেন্টার একের বেশি তাদের বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেমন CN মাইনাস, সি এর মাথায় মাইনাস হতে পারে, এন এর মাথায় মাইনাস হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি, এই অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল দিয়ে দু রকম জিনিস হয়। দেখো আমি ধরো একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, নিয়ে আমি দিলাম KCN আর দিলাম AgCN, ঠিক আছে? দিলে এখানে নিউক্লিওফাইল CN মাইনাস, এখানেও CN মাইনাস, এখানে প্রোডাক্ট হবে RCN আর এখানটায় প্রোডাক্ট হবে RNC। এই দু ধরনের প্রোডাক্ট মানে নিউক্লিওফিলিক সেন্টার আলাদা হয় বলে হয়। কেন এরকম হলো ব্যাপারটা শোনো। যখন RX এর সঙ্গে AgCN এর রিঅ্যাকশন হচ্ছে, ভালো করে দেখো, Ag প্লাস CN মাইনাস, Ag হচ্ছে হ্যালোজেনের প্রতি মারাত্মক অ্যাক্টিভিটি রয়েছে, মানে অ্যাফিনিটি রয়েছে, ওই জন্য সিলভার থাকলে আগেই কিন্তু এক্স কে বের করে দেয়, আগেই এক্স কে বের করে দেয়। তাহলে আগে যদি এক্স কে বের করে দেয় তাহলে আর প্লাস তৈরি হলো, ক্যাটায়ন তৈরি হলো। প্রথমে কোন রিঅ্যাকশন মেকানিজমে আগে ক্যাটায়ন তৈরি হয়? SN1। এই যে ক্যাটায়ন তৈরি হলো, মাথায় যে প্লাস তৈরি হলো, তাহলে CN মাইনাস যে আছে এটা থেকে আবার বন্ড ভেঙে এইখানটা গেলে এটাও হতে পারে। এখন কে গিয়ে অ্যাটাক করবে, সি মাইনাস গিয়ে না এন মাইনাস গিয়ে? দেখো সি এর থেকে এন এর সাইজ ছোট, তাই জন্য ওর মাথায় নেগেটিভ চার্জ থাকলে তার চার্জ ডেন্সিটিটা বেশি, সেই জন্য আর প্লাস কে এন মাইনাস গিয়ে অ্যাটাক করে, ওই জন্য প্রোডাক্ট হয় RNC। কিন্তু এই AgCN এর জায়গায় তুমি যদি KCN ইউজ করো, সাপোজ সিলভার নেই, ঠিক আছে, KCN আছে, দেখো ভালো করে শোনো, K প্লাস CN মাইনাস, K কিন্তু X এর প্রতি অতটা অ্যাফিনিটি নেই, মানে আগে X বেরোবে না। তখন কিন্তু রিঅ্যাকশন মেকানিজমে আগে যেহেতু X বেরোচ্ছে না, তখন আগে কিন্তু অ্যাটাক হবে তারপরে X বেরোবে, মানে রিঅ্যাকশন মেকানিজমটা হবে SN2। তখন কিন্তু ভালো করে দেখো, এখানে যেমন আগে প্লাস তৈরি হচ্ছে বলে স্ট্রং ইলেকট্রন ডেনসিটি N গিয়ে অ্যাটাক করছে, কিন্তু এখানে তো আর প্লাস তৈরি হচ্ছে না, যেহেতু SN1 হচ্ছে না, আর প্লাস হচ্ছে না, RX হয়ে আছে। RX এ তো 8টা প্লাস নেই, ডেল্টা প্লাস, মানে অল্প প্লাস। তা অল্প প্লাস হয়ে গেলে তখন কিন্তু এই যে N মাইনাস আর C মাইনাস এর মধ্যে N এর চার্জ ডেনসিটি বেশি, ঠিক কথা, কিন্তু C এর চার্জ ডেনসিটি কম। যেহেতু ডেল্টা প্লাসটা এখানে কম চার্জ বিশিষ্ট পজিটিভ, সেই জন্য কম নেগেটিভ চার্জ বিশিষ্ট অ্যানায়নটা গিয়ে কিন্তু অ্যাটাক করবে। হাই চার্জ ডেনসিটি ক্যাটায়নকে অ্যাটাক করবে হাই চার্জ ডেনসিটি অ্যানায়ন, আর লো চার্জ ডেনসিটি ক্যাটায়নকে কে অ্যাটাক করবে? লো চার্জ ডেনসিটি অ্যানায়ন। ওই জন্য এখানে লো চার্জ ডেনসিটি বলে লো চার্জ ডেনসিটি অ্যানায়ন C গিয়ে অ্যাটাক করবে, ওই জন্য প্রোডাক্ট হচ্ছে RCN। বোঝা গেল? এখানে কম্পাউন্ড দুটো আলাদা হয়ে গেল। নেক্সট পার্টে যাচ্ছি, দেখো সাম
নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেন। দেখো এখানে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, দেখো এখানে আলোচনা করা হয়ে গেছে। এটা KCN দিলে দেখো RCN হয়, AgCN দিলে RNC হয়। এখানে দেখো ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিতে পারে, তোমরা একটু পড়ে নেবে নিজেরা। একই ধরনের সব রিঅ্যাকশন হচ্ছে। সাপোজ আমি তোমাকে বললাম RX, তাতে দিলাম ধরো সাপোজ NaSH, তা বুঝতেই পারছো এখানে নিউক্লিওফাইল SH মাইনাস, তার মানে SH ঢুকবে, X কে বের করে দেবো, প্রোডাক্ট হবে RSH। আর ওই ছিল অ্যালকোহল, RSH মানে থায়ো অ্যালকোহল। এবার তোমাকে বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাকে যদি দেয় Na2S, দেখো SH এর মাথায় একটা মাইনাস, Na2S মানে কি জানো, S দেখো 2 মাইনাস হচ্ছে, দুটো মাইনাস যখন নিউক্লিওফাইলে হবে তখন RX টা কিন্তু তুমি আর একটা নিলে হবে না, এদিক থেকে একটা RX নিতে হবে, এদিক থেকে আর একটা RX নেবে, তখন এই মাইনাসটিকে একটা আর কে অ্যাটাক করবে, এই X বেরিয়ে যাবে, এই মাইনাসটিকে আর একটা আর কে অ্যাটাক করবে, এই X বেরিয়ে যাবে, তার মানে প্রোডাক্ট হবে RSR। এটা একটা থায়োইথার, এগুলো একটু বুঝতে হবে। মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, কিন্তু নিউক্লিওফাইলিকের যদি নেগেটিভ চার্জ নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টগুলো আলাদা হয়ে যাচ্ছে, এইভাবে তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। এই পার্ট 2 ক্লাস 2 তে আমি টোটাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা মেন রিঅ্যাকশন হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশন গুলো নিয়ে আলোচনা করলাম। হ্যালো অ্যালকেনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মেন রিঅ্যাকশন, এছাড়াও যেসব রিঅ্যাকশন গুলো আছে, এলিমিনেশন রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট, রিডাকশন, এগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। অর্গানিকটা কিন্তু ভালো করে পড়তে হবে, প্রথম থেকে এনার্জেটিক থাকবে, প্রথম থেকে একদম ভালো করে একদম যা যা বলছি করে যাও, দেখো অর্গানিক একটা চ্যাপ্টার একদম ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, বাই।